হলো তো, হলো, প্রমাণ হলো। আজকে তাহলে ফাইনালি প্রমাণ হলো আমাদের মারু স্বাবলম্বী, মানে সে আর্ন করে, উপার্জন করে, বাট তার উল্টো দিকে তার যে হাজব্যান্ড মানে আমাদের ওয়াইটির জামাই পম্পম বেকার, পম্পম বেকার, বউয়ের পয়সাতেই পম্পম খায়, ওঠে, বসে, করে, যা কিছু করে পম্পম বউয়ের পয়সায়। প্রমাণ হলো তো, আবার প্রমাণ হয়ে গেল। এবং আজকে যে প্রমাণটা হলো, তোমরা এতদিন যেটা মানে জাস্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখ থেকে শুনে এসেছো, আজকে একদম নিট প্রুফ তোমরা তোমাদের সামনে পেয়েছো। পেলে তো? না, প্রমাণ কিন্তু আমি তুলে দিইনি, আমি কিন্তু কিচ্ছু বলিনি। যেটাই বলেছে দায়িত্ব নিয়ে মারু নিজে বলেছে, আমি কিন্তু কিচ্ছু বলিনি। সত্যি আজকে আমি মারুর ভিডিওটা দেখি, যদিও ভিডিওটা যেদিন মারু করেছে আমার ভিডিওটা তার পরের দিন যাবে, কিন্তু আমি রাত্রিবেলা ভিডিওটা করে রাখছি তার কারণ কালকে আমি ব্যস্ত থাকবো, ভিডিও করতে পারবো না, সেই জন্য। তো ভিডিওটা দেখার পরে আমি ভাবছি সত্যি আমরা তাহলে যেটা বলি সেটা একটাও মানে এক ফোঁটাও ভুল বলি না, যতটুকু বলি আমরা একদম টু দ্য পয়েন্ট কথা বলি, এবং সেটাকে এই বড় বড় ক্রিয়েটার মানে ব্লগাররা সেটাকে গিয়েই পরে এগ্রি করে এবং প্রুফ হিসাবে তুলে দেয়। তাহলে আজকে আবার প্রমাণ হলো, সমস্ত কিছু বলবো তোমাদের কাছে, সব প্রমাণ সহ তোমাদের সামনে পেশ করবো। পেশ মানে এটা তো একটা এজলাস, তো এখানে পেশ করব, সবটা পেশ করব। তার আগে বলতে চাই প্রবাসী ঘরকন্যা বহুয়াদি কমেন্ট করেছে মারুকে, তো এটা নিয়ে ওই হট্টগোল পড়ে গেছে, না অন্য কোথাও নয়, শুধুমাত্র মারুর কমেন্ট সেকশানে। এবং মারু নিজের মুখেও বললো ভিডিওতে যে প্রবাসী দিদি আমাকে কমেন্ট করেছে, সবাই বলছে। আমি ভাবলাম ওরে বাবা, এত বড় ব্লগার মানে ক্রিয়েটার, সে আমায় কমেন্ট করবে না? কমেন্ট করেনি। আমিও কমেন্টটা দেখেছিলাম, দেখে আমি ভাবলাম 100তে 1,00,000% শিওর কোনো মতেই প্রবাসী দিদি কমেন্ট করতে পারে না। তারপর গিয়ে দেখলাম ওটা ফেক আইডি। যাই হোক, কারণ প্রবাসী দিদি কখনো এইসবের ধারে পাশ দিয়েও যায় না, কখনোই যায় না। সে খুব মানে সেফ গেম খেলতে পারে আর কি, জানে, সে যথেষ্ট নিজের মধ্যে কালচার আছে, সে জানে কোনটা কীভাবে করলে, কতটা করলে কোনটার কী এফেক্ট আসতে পারে বা আসতে পারে না, সেটা সে খুব ভালো করে জানে। কিন্তু এই যে যেহেতু প্রবাসী দিদি বলে একটা রব উঠেছে মারুর কমেন্ট সেকশানে, এবং সেখানে মারু নিজেও বললো ভিডিওতে, সেখানে আমি বলছি প্রবাসী দিদিকে নিয়ে যে কথা বলছিস, প্রবাসী দিদির এইটুকু যোগ্য তুই হতে পারবি? এই যে প্রবাসী দিদিকে নিয়ে কয়েক মাস আগে তার শাশুড়ির মৃত্যুটাকে ঘিরে যে পরিমাণে ট্রোলিংয়ের শিকার প্রবাসী দিদি হয়েছে, এফবি বলো, ওয়াইটি বলো, ইনস্টা, আমি যেহেতু জানি না, ঢুকি না, তাই জন্য আমি বলতে পারবো না, যে পরিমাণে ট্রোলিংয়ের শিকার হয়েছে প্রবাসী দিদি, একটা ওয়ার্ড উচ্চারণ তো অনেক পরের কথা, একটা কমিউনিটিতেও একটা মানে ল্যাঙ্গুয়েজ খরচা করে কিচ্ছু লেখেনি, একটা না, পুরোপুরি প্রপারলি সে পুরো সাইড দিয়ে হেঁটে গেছে। কারণ সে হয় রিয়েলাইজ করেছে যে সে যেটা করেছে সেটা অন্যের নজরে দৃষ্টিকটু, তো সেই জায়গায় ধরে মানুষ তাকে জাজ করছে, হয় সে এটা রিয়েলাইজ করেছে, আর তা না হলে বড় ব্লগার তো, কারণ সে ভিডিও দিলেই 3 লাখ 4 লাখ 5 লাখ 10 লাখ এরকম মিলিয়ন তার ভিউজ, সাবস্ক্রাইবার সব কিছু, তো সেই জায়গায় ধরে সে জানে যে কীভাবে কোন জিনিসটাকে হ্যান্ডেল করতে হয়। এটা যদি না জানে তাহলে সে আজকে এই জায়গায় বসে আছে কি করে? এই জায়গাটা যদি সে নিজের মেধা আর নিজের ট্যালেন্ট দিয়ে যদি এই জায়গাটাকে সে অ্যাচিভ করতে নাই পারে, সেটার জন্য না শুধুমাত্র ওই চোখের জল ফেলে আমার সিম্প্যাথি মানে আমি খুব কষ্টে আছি সেটা ভিউয়ার্সদের সঙ্গে শেয়ার করা, আর শুধু ওই পরিবারের কোন্দল মানে আমার জীবনে এই আছে, আমার জীবনে ওই আছে, অমুক হয়েছে তমুক হয়েছে, শুধু এই ধরনের গুজব দিয়ে চ্যানেলে এই জায়গায় নিয়ে যাওয়া যায় না। প্রবাসী দিদি যদি আজকে শুধুমাত্র ক্যামেরা অন করে বসেও থাকে, আমার মনে হয় তাও সে যদি একটা ওয়ার্ড উচ্চারণ না করে, তাও তার 2.5 থেকে 3 লাখ ভিউজ এমনিতেই হবে। কারণ এই জায়গাটা সে অ্যাচিভ করেছে, শুধুমাত্র অ্যাচিভ করেছে, তাকে মানুষ ভালোবেসে দেখতে যে এমন নয়, তার মেধা দিয়ে সেই জায়গাটা তৈরি করছে। ওই জায়গায় তুই জীবনে যেতে পারবি? তুই কি মনে করছিস তোকে ভিউয়ার্সরা একটা কমেন্ট করলে তুই তেড়ে মেরে ঝগড়া করতে বসে পড়িস রে? তুই তেড়ে মেরে ঝগড়া করতে বসে পড়িস, তোর মানে নাই কাজ, তো ওই যে কী বলে খই ভাজ, এরকম একটা ব্যাপার। তুই সবসময় ঝগড়া, তুই তোর দীপ ভাই, সোনাদীপ ভাই মানে আমাদের মালকিন, মানে এরা হচ্ছে কি নিজেদের ভিউজ বাড়ানোর জন্য, যেই দেখলে ভিউজের রেটিং পড়ে গেছে অমনি ক্লিক বেট খেলতে হবে, আর সেখানে নোংরামিই করতে হবে, চরিত্রের নোংরামি তুলে ধরতে হবে, চরিত্র মানে তোদের মানসিকতার নোংরামিটা তুলে ধরতে হবে, বুঝতে পেরেছি? তাই আবার বসে পড়েছি ঝগড়া করতে। চলো মারুর ঝগড়া, সেই ঝগড়া আরেকটুখানি আমরা আগুনে ঘি ঢেলে দিয়ে আসি, তাহলে ঝগড়াটা ঝকঝকে হয়ে উঠবে। তো চলো ভিডিও শুরু করবো, তার আগে একটু ইন্ট্রো দিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল।
বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। কালকের জন্য এই একটা ভিডিওই যাবে, আর সারাদিন বাড়ি থাকবো না, তো আমার মনে হয় না আর ভিডিও দিতে পারবো। যদি তাড়াতাড়ি ফিরতে পারি এবং যদি এনার্জি থাকে কন্টেন্ট দেখে কন্টেন্ট করার, তাহলে করবো, তবে সেটা নাই ধরে রাখো। তো যেটা বলতে চাইছি, মারুর ভিডিও দেখলাম, মারুর মানে আমি আজকের ভিডিও দেখে কালকে তোমরা পাবে, তো সেখানে দেখলাম মহান দেবী বলছেন আর কি, যে অনেকে তোমরা কমেন্ট করেছো যে বাবা পম্পম শ্বশুরবাড়িতে গিয়ে এত বাজার করছে, ওরে বাবা। সেই দেখে মারুদেবী বলতে বসে পড়েছেন, আমি স্বাবলম্বী বলে আমাকে তো চোখ নাই, চোখে মুখে নেওয়া হয়েছে, মোরা তো দেখতে পাই না, মোর সঙ্গে সঙ্গে উল্টা দিকের ভিউয়ার্সরাও দেখতে পাই না, তুই যে স্বাবলম্বী এটা মোরা দেখতেই পাই নাই, এটা মোরা জানি না যে তুই স্বাবলম্বী। ও মা গো মা, মোরা তো ভাবিছিলাম তুই শুধুমাত্র বেকার বেকার, মগো মতো বেকার না, তুই যে স্বাবলম্বী, তুই আজকে না করলে আমরা জানতেই পারতাম না। তোমরা কি জানতে মানুষ স্বাবলম্বী? তোমরা কি জানতে? আজকে নতুন করে জানলে না? তা বলি ঠিক আছে, তুই স্বাবলম্বী, তো তোর ইচ্ছে হতেই পারে তোর বাবা মায়ের জন্য তুই কিছু করবি, বা তুই অনেক কিছু করবি, কারণ তোর বাবা মার তুই একমাত্র সন্তান, এটা রেসপন্সিবিলিটি। প্রত্যেকটা সন্তানের বাবা মার যতই থাকুক না কেন, তাদের একটা দায়িত্ব থাকে, যার যেমন ক্ষমতা সে সেইভাবে বাবা মাকে হেল্প করে। এবার সেটা অনেক সময় ফিনান্সিয়াল হেল্পের দরকার হয় না বাবা মায়ের, তখন ফিজিক্যালি হেল্প করতে তাদের সব কিছুতে তাদের একটা সাপোর্টের দরকার হয়, একটা সময় পরে গিয়ে সেই সাপোর্টটা তার সন্তানরাই হয়। আমিও আশা করবো আমার মেয়েও আমাকে ভবিষ্যতে সেই সাপোর্টটাই দেবে, পয়সা দিয়ে সাহায্য যদি প্রয়োজন নাও পড়ে, মেন্টাল সাপোর্ট, ফিজিক্যাল সাপোর্ট, এই সাপোর্টটা তো দরকার পড়বে, সেই সাপোর্টটা দেবে। সেখানে দাঁড়িয়ে তুই স্বাবলম্বী, তোর ইচ্ছে হতেই পারে তুই তোর বাপের বাড়িতে গেছিস 1 বছর 1 মাস পরে বলে কথা, তো সেইখানে তুই বাপের বাড়িতে যে কদিন আছিস প্রত্যেক দিনই তুই বাজার করে বাপের বাড়িতে দিতে পারিস, তার জন্য কারো কিছু বলার থাকে না। কিন্তু আছে কোশ্চেন মার্ক, এই বলার জায়গাটা তো তোরাই তৈরি করেছিস, ভিউয়ার্সরা তৈরি করেনি। তাই এই ঝগড়াটা করতে বসবি না, ঝগড়া করতে বসার আগে বলেছি না, দেখবি তোর যোগ্যতা কতটা। তোকে নিয়ে মানুষ সমালোচনা করে, আলোচনা করে, তুই অন্যকে নিয়ে সমালোচনা আলোচনা করতে পারিস না। মানে যে ভিউয়ার্সদেরকে বলছিস তারা কিন্তু তোর মতো পরিবারে কেচ্ছা বিক্রি করে ইনকাম করে না, করে কি না? আমি অবশ্য ইনকাম করি, তবে কেচ্ছা বিক্রি করে নয়, তোদের কেচ্ছা বিক্রি করে আমি ইনকাম করি। যাই হোক, যেটা বলতে চাইছি, এই যে ভিউয়ার্সরা তোকে কমেন্ট করেছে তোদেরকে, যে পম্পম শ্বশুরবাড়ি থেকে রোজ রোজ এত বাজার করছে, বলি বাজারের পরিমাণ যদি অত হয়, সেটা যদি আবার অন ক্যামেরা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে নিলামে বিক্রি হয়, তাহলে তো তাদের কোনো দোষ নেই। তারা দেখবে, তারা বলবে ও তোমার ভিডিও দেখবে, তাদের দেখার জন্য তুমি পকেটে পয়সা পড়বা, সেই পয়সা দিয়েই তুমি বাজার করে আবার কন্টেন্ট করবা, আবার বলবে আমি স্বাবলম্বী। বলে এই ভিউয়ার্সটা যদি তোমার ভিডিও না দেখে, তাহলে তো তুমি বেকার হয়ে যাইবা, বেকার। তখন গিয়ে তোমার তো ওই যে আবার অন্নপূর্ণা ভান্ডারের লাইনে দাঁড়াইতে হবে, বুঝতে পেরেছো? না জানি এখনও তো হয়তো ফর্ম ফিল আপ করে ফেলেছো অলরেডি, তো করতেই পারো, এটা সরকারি প্রকল্প, এটা নিয়ে কিছু বলেনি। কিন্তু আমি বলছি বেকাররাই তো ম্যাক্সিমাম ক্ষেত্রে যাবে, মানে বেকার হাউস ওয়াইফরাই তো আর কি যাবে, যাদের 1 বছর ইনকাম নেই, তো তারাই যাবে এই সমস্ত, তো তোমারও ওই সমস্ত প্রকল্পতে দাঁড়াইতে হবে, বুঝতে পেরেছো? তো সেই জায়গায় দাঁড়িয়ে এত বড় বড় কথা বলাটা কি তোর সাজে? তুই নিজেকে প্রশ্নটা কর। আর দ্বিতীয়ত হলো গিয়ে, আজকে তুই স্বাবলম্বী, তুই তোর বাড়িতে এসে বাজার করছিস, খুব ভালো কথা, যদিও এটা নিয়ে আমি কোনোদিনও কোনো প্রশ্ন করিনি বা আবার ভিডিওতে কোনো কথা বলিনি। কিন্তু তুই একটা কথা বল, বাপের বাড়িতে 1 বছর 1 মাস পরে ঢুকলি, তার আগে শ্বশুর বাড়িতে বহুবার গেছিস, কোন দিন দেখেছি রে এরকম তেলে ঝোলে বাজারটা শ্বশুর বাড়িতে করেছিস? দুটোই অন ক্যামেরা দেখিয়েছিস, দুটোই অন ক্যামেরা দেখিয়েছিস। বধূবরণ শ্বশুর বাড়িতে হয়েছে, বাপের বাড়িতে হয়নি। সাত শ্বশুর বাড়িতে হয়েছে, বাপের বাড়িতে হয়নি। হয়েছে কি মারু দেবী, একটু বুঝে শুনে কথা বলো। কোনোদিনও তো দেখলাম না শ্বশুর বাড়িতে স্বাবলম্বী বৌমা নিজে থেকে এই ধরনের একদিনের জন্য এরকম একটা বাজার করে নিয়ে গেছে, দেখলাম না রে। শুধু দায়িত্ব কর্তব্য শুধু তোর। আচ্ছা তুই স্বাবলম্বী, তোর বরটি নিশ্চয়ই বেকার নয়? বেকার কি? তুই তো বলেছিলি অনেক ছোট বয়স থেকে তোর বড় অনেকে স্ট্রাগল করে দোকানটাকে দাঁড় করিয়েছে, বাবা মা কারো সাপোর্ট নাইনি। তা বলে আজকে তোর এই স্বাবলম্বী হওয়ার পেছনে নিশ্চয়ই তোর বাবা মায়ের সাপোর্ট আছে, তোর বাবা মায়ের পরিশ্রম আছে, তোকে আজকে বড় করেছে, মানুষ করেছে, এই জায়গায় এনেছে, তাদের জন্য তুই জগৎ দেখতে পাচ্ছিস, দুনিয়া দেখতে পাচ্ছিস, কথা বলতে পারছিস। তাই তাদেরকে দেখাটা, তাদের জন্য করাটা তোর ফার্স্ট প্রায়োরিটি। তাহলে তুই সেদিন কেন বলেছিলি তোর বরের পেছনে, তোর বরের বাবা মায়ের কোনো অনুদান নেই, মানে কোনো রকম তাদের দায়িত্ব কর্তব্য নেই, সে নিজের ক্ষমতায় সেটা করেছে, আর তোর ভেড়াবরটা পাশে বসে বসে তোকে এগ্রি করছিল। দেখেছিস ডিফারেন্স বুঝিয়ে দিলাম, ডিফারেন্সটা বুঝিয়ে দিলাম, দেখেছিস তো? তুই তো বলিস তোর বর রোজ সকালে দোকানে যায়, কাজের প্রচুর চাপ, ভালো ইনকাম করে তোর বর, যেরকম পরিমাণে কাজটা তোরা দেখাস এবং তোরা বলিস, আমরা কিন্তু কেউ নিজে থেকে বলি না। তাহলে সেখানে তুই স্বাবলম্বী, তোর বর নিশ্চয়ই বেকার নয়, তোর বড়ও তো স্বাবলম্বী। তাহলে তোর বরের ভূমিকাটা কি? তাহলে তুই করতে দিস না তোর শ্বশুরবাড়ির ক্ষেত্রে, এটা বলতে পারি। যেমন তোর ক্ষেত্রে তোর
বর তোকে আটকাচ্ছে না, তোর বর নিজে থেকে গিয়ে বাজার করে নিয়ে আসছে। কই তোর শ্বশুরবাড়ির ক্ষেত্রে তো আমরা কখনো দেখিনি এইভাবে বাজার কোনোদিনও করেছিস। অত বড় মাছ, অত মাংস, এই যা যা বাজার করছিস, যে যে ধরনের জিনিসপত্র বাবা মাকে গিফট করছিস, নিজের বাপের বাড়ির লোকজনকে দিচ্ছিস, সেই ধরনের জিনিসপত্র, সেই কোয়ালিটির জিনিসপত্র শ্বশুরবাড়ির লোককে দিতে না, এই কথা বলার রাইটস আমার নেই। আমি কেউ হই না, কিন্তু ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে নিলামে বিক্রি করেছিস, তাই রাইটস মানে 8 থেকে 80 সবার আছে, বুঝতে পারছিস? সেই জায়গা তোরা তৈরি করছিস, তারপরে আবার ঝগড়া করতে আসিস, কি সুন্দর করে আবার বললি না, তোমরা অনেকেই ভালোর জন্য বলেছে এই সময় কোল্ড ড্রিঙ্কসটা খেতে নেই, আমার মনে ছিল না। ও মাগো, তোমার কিছুই মনে থাকে না, ঝগড়া করাটা তোমার মনে থাকে, তাহলে এই ঝগড়াটা কি করে মনে থাকে রে মারু? তোর যদি এগুলো মনে না থাকে, তুই কনসেপ্ট করেছিস, তুই পালিয়ে বিয়ে করতে পেরেছিস, তুই এত বড় একটা রিস্ক নিতে পেরেছিস, তুই জানিস না তোর এই সময় কি খেলে ভালো বা কি খেলে ভালো না। আবার বলছে আমি কিন্তু আমার প্রেগনেন্সি পিরিয়ডে খুব একটা খাবার দাবার নিয়ে ডাইজেস্টে প্রবলেম হয়নি। না গো মা, তোমার একটুও প্রবলেম হয়নি। তাহলে যেগুলো এসেছিল, শরীর ভালো না, বমি আসছে, বমি হচ্ছে, গ্যাস হয়ে গেছে, যা যা আমরা এই কয় মাসের জার্নিতে দেখেছি, তাহলে পরে মারু সব মিথ্যা ছিল, তাহলে সব কন্টেন্ট ছিল। আজকে পরিষ্কার হলো, প্রমাণ প্রমাণ প্রমাণ, কতগুলো প্রমাণ দিলাম তোমাদের সামনে। ভুল বলেছি, মিথ্যা বলেছি, নিজে থেকে বানিয়ে বলেছি, যা হয়েছে, যা ফ্যাক্ট, যা রিয়েল, সেটা তুলে ধরে টু দ্য পয়েন্ট কথা বলেছি, বুঝতে পেরেছো? ঝগড়ুটি মাসির সঙ্গে টু দ্য পয়েন্ট কথা বলেছি। আচ্ছা, এদের এত বড় অডাসিটি হয়টা কি করে? এরা নিজেরাই এই জায়গাটাকে নর্দমা বানিয়ে রাখে, এবং যখন মানুষ ওই নর্দমার স্মেলটা আসায়, মানুষ যখন সেটা নিয়ে কমেন্ট পাস করে, আবার এরাই ঝগড়াটা করতে আসে। কি করে এদের এতটা অডাসিটি হয়? এই যে দীপ ভাই, সোনা দীপ ভাই মানে মালকিন, সে একজন ভিউয়ার্স কমেন্ট করেছে যে মাইক্রোওভেনটা সরিয়ে রাখো আর তার পশুটিকে একটু যত্ন করো, একটু ভালোবাসো। সেদিনও বললো মাইক্রোওভেনের মধ্যে আমাদের বাড়িতে এসো, রান্না করে খাওয়াবো, ওই পোষ্যর লোম দিয়ে ভাত মেখে তোমাকে খেতে দেবো, বুঝতে পেরেছো? আর এরই ক্যাটাগরি, এর থেকেই তো সৃষ্টি, এর থেকেই তো জন্মই মারু, তাই না? কোথা থেকে কোন জিনিসের উৎপাদন হয়েছে সেটা তো বুঝতে হবে। দেখবে নর্দমা থেকে মানে নালা থেকে যেই জিনিসের উৎপন্ন হয়, সেই জিনিসের থেকে বাজে স্মেলই আসে। সে কিন্তু ভালো জিনিস ভালো জায়গায় মিশতে পারে না, যেতে পারে কি? তো এদের ব্যাপারটাও ঠিক তাই, এও ঠিক তাই। কথায় 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 কথা ঝগড়া করতে আসি, কথা বলতে পারি না, হাঁপিয়ে যাই। হাঁপিয়ে যখন যাস, একটু রেস্ট নে, ভিডিও কর। রেস্ট নিতে বলছি মানে এই নয় যে প্রপারলি রেস্ট নে, তুই ভিডিও কর, তুই তোর লাইফস্টাইলে যা যা করছে দেখা। ঝগড়াটা করতে কেন আসিস? আচ্ছা, এই শরীর নিয়েও এই স্টেজে তোর মনে হয় ঝগড়া করাটা ঠিক, তোর বাচ্চার জন্য ঠিক, সেটা তুই আবার বলিস আমার বাচ্চাটাকেও ছাড়ে না। তুই ছাড়িস মা হয়ে? তুই নিজেকে প্রশ্ন কর, তুই ছাড়িস? তোর যদি মনের মধ্যে কোনো কিছু থেকে থাকে, মানে কোনো অভিমান বা কারো প্রতি রাগ বা কোনো মানে পার্টিকুলার মানুষ না হোক, একাধিক মানুষের প্রতি, সেটা না হয় তোর আফটার ডেলিভারি, তারপরেই তুই এইগুলো নিয়ে কথা বলিস। তুই এখন এই অবস্থাতে তুই বলছিস তোকে স্ট্রেস দিতে না, আমি তো দেখছি তুই স্ট্রেস দেওয়ার জন্য না, তুই চাইছিস তোকে নিয়ে মানুষ গসিপ করুক, এবং সেটা নিয়ে তুই একটা স্ট্রেস তৈরি হচ্ছে, এটা একটা ফিল করে নেকু নেকু ভাব করে ইমোশনালি ব্ল্যাকমেল করতে আসবি ভিউয়ার্সদেরকে, তাই না? তুমি স্বাবলম্বী, কাদের জন্য তুমি স্বাবলম্বী সেটা তোমার ভাবা উচিত। আর তোমার কর্ম তোমাকে ফিরিয়ে দিচ্ছে ভিউয়ার্সরা, আর কিছু না। তুমি এখানে যে কর্ম দেখাচ্ছ সেটারই ফিডব্যাক পাচ্ছ, যে যেই কাজটা করবে তার তো ফিডব্যাকটাকে পেতেই হবে, তাই না? তাহলে এত বড় বড় কথা বলিস কি করে? তুই স্বাবলম্বী, তাহলে তোর বর বেকার? বল, স্বীকার কর তোর বর বেকার। তাহলে তুই স্বাবলম্বী বলে তোর রেসপন্সিবিলিটি তোর ফ্যামিলি পার্সনের প্রতি, তোর বর বেকার বলে সে শুধু নেবে, দোকানে যাবে, যখন ইচ্ছা হবে বাড়িতে গিয়ে খাবে। বাবা মার তো ফিনান্সিয়াল কন্ডিশন ভালো না, তাদের তো ফ্যামিলি পার্সন অনেক মানুষজন আছে, তাই তো তাদের পরিবারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোনোদিনও তো দেখিনি যে তোর স্বামীর দায়িত্ব, তোর কথা ছেড়েই দিলাম, তোর মানসিকতা মানুষ বুঝে গেছে, তোর কথা ছেড়েই দিলাম, তোর স্বামীর দায়িত্ব কোনোদিনও তো কর্তব্য, সেই দায়িত্ব কর্তব্য করতে দেখি। যখন বিপদে পড়ে তখন দৌড়ে চলে যায় শ্বশুর বাড়িতে, ভাল লাগছে না একটু রেস্ট নিয়ে আসি, ভাল লাগছে না শাশুড়িকে ডেকে নিই, ভাল লাগছে না তারা রান্না করে দিচ্ছে, পাঠিয়ে দিচ্ছে। কই এই জিনিসগুলো যাদের প্রতি তোর রেসপন্সিবিলিটি পালন করছিস, অন ক্যামেরা দেখাতে তো পারিসনি। কিসের বাধ্যবাধকতা? তারা তো করতে দেখিনি আমরা ফিজিক্যালি, কিসের বাধ্যবাধকতা? সবই তো ঠিক ছিল তোদের মধ্যে, ঠিক তো আছেই। এমনি সময় তুমি ভীষণ স্ট্রেসের মধ্যে থাকো, তুমি আর তোমার বর দুজনে মিলে বলতে পারছো খুব স্ট্রেস, তোদের নাকি লাইফে অনেক সমস্যা চলছে, চারিদিকে পারিপার্শ্বিক সমস্যা, ফ্যামিলিগত সমস্যা। তোকে দেখে, তোর অ্যাক্টিভিটিস দেখে, তোর কথাবার্তা দেখে যারা তোর ভিডিও দেখাচ্ছে, বন্ধুরা বলো, ও যেদিন কাঁদতে বসে সেই দিনই ওর সমস্যা, যেদিন ও লাইভ করতে বসে কেটে কেটে মানে ওই নাকামি দিতে হবে সেই দিনই ওর সমস্যা। বাকি এইগুলো ছাড়াও যতগুলো ভিডিও দেয়, কোথাও তোমাদের গিয়ে মনে হয় ও যে পার্সোনালি একটুও প্রবলেমে আছে? তোমাদের মনে হয় যে প্রবলেমে থাকবে সে এইভাবে ঝগড়া করতে পারে? ঝগড়া একটা সামান্য কমেন্ট নিয়ে, যে তোমার বর তোমার বাড়িতে গিয়ে তো ভালোই বাজার করছে, সেখানে কমেন্টে রিপ্লাই দিলে হয়ে যায়, সেটা তো করবেই না।
করে বসলো, কারণ কন্টেন্ট করলে ভিউজটা বেশি বাড়বে। ভিউজ নেমে গেছে তো, সাদামাটা ব্লগ মানুষ আর কতদিন এইভাবে কি দেখবো? ওই একই জিনিস, এটা তো মানে নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি নেই, ওই একই জিনিস। তাই জন্য তখনই এদের বসে করতে হয় ঝগড়া করতে, ঝগড়া নামক কন্টেন্ট দিতে এদেরকে বসে করতে হয়। সত্যি মানে আমি জাস্ট ভেবে পাই না যে এ আর এর বর আবার পাশাপাশি বসে কি সুন্দর কথা বলে। কোনো আত্মসম্মান বোধ আছে এই বরটি? আমার তো মনে হয় না। মিনিমাম বেসিক আত্মসম্মান বোধটুকু আছে, আমার একটুও মনে হয় না। আর এই যে বললো না যে আমার খাওয়া নিয়ে অনেকেই বলছো আমি মানে এত কি করে খাই, এত কি খাই। এটা খাওয়াটা বড় কথা নয়, সবাই সমান খেতে পারে না, যে যেমন পারে সে তেমন খায়। তোর খাওয়া নিয়ে কেউ বলে না, তুই খাস, খাওয়ার পরেই তুই দেখাস তুই অসুস্থ। তুই যদি অসুস্থ হওয়াটা অন ক্যামেরা না আনতিস বা খাওয়াটা না আনতিস, তাহলে মানুষ কিন্তু এই দুটোকে একসাথে মিলিয়ে নিয়ে কখনোই বলতো না, তোকে কমেন্ট করতো না। করতো কি? কোনো মানুষ তোকে নিয়ে কথা বলতো না। কিন্তু তুই কি করিস? খাওয়া দেখাস না, আমি মোমো খেয়েছি, এই সময় একটু খেতে ইচ্ছে করে তাই মোমো খেয়েছি, তারপরে আমি কয়েক চামচ চাউমিন খেয়েছি আমার বরের কাছ থেকে, তারপরে আমি কি খেয়েছি, কি আইসক্রিম খেয়েছি না এরকম কিছু একটা এই খেয়েছি। তাহলে এই জিনিসগুলো হেলথের জন্য ক্ষতিকারক। তুই খাচ্ছিস বলে কারো কোনো মাথা ব্যথা নেই, খেতেই পারিস। কেউ এইটুকু খায়, কেউ এতটা খায়, কেউ আবার এতটা খায়। খাবার পরিমাণ যার যার, খাচ্ছিস নিজের পয়সাতে, নিজের ক্ষমতাতে, কেউ তোকে দিয়ে আসছে না। কিন্তু কথা হলো গিয়ে এই কন্ডিশনে তোর হেলথের জন্য কতটা কোনটা ঠিক, মানুষ তোকে সেটাই গাইড করছে, সাজেস্ট করছে, আর কিছু না। যদিও সেই সাজেশনে তোর কিছু যায় আসে না, তুই সবাইকে ক্যাচ কলা দেখাস, বুঝতে পারছিস, বুড্ডা আঙুল দেখাস, তাতে কারো কিচ্ছু যায় আসে না। কিন্তু কথা হলো গিয়ে তুই খাচ্ছিস, খেয়ে আবার যদি তুই পরের দিন বলছিস আমার খুব শরীর খারাপ, দেখো না এই ইন্ডাকশন দিয়ে শুরু করে দিস আমার শরীরটা খারাপ, এগুলো করবি না। আর এগুলো করলে, যদি এগুলো করিস, তাহলে ঝগড়া করতে আসবি না। ঝগড়া কিন্তু আমরাও করতে পারি। ঝগড়া করতে আসলে কাপড় খুলবো একদিকে, কাপড় পরাবো আরেকদিকে, কোনো জায়গায় কনসিডার করবো না। কারণ তুই মেয়েটা এরকম নাই যে তোকে কনসিডার করা যায়। তোকে কনসিডার করেছিলাম আমাদের মানবতা দিয়ে, কিন্তু তোর মধ্যে কোনো মানবতা নেই, তুই ঝগড়ুটে, তুই কথায় কথায় ঝগড়া করতে চলে আসিস। তাহলে তোকে কিসের কনসিডার না? তোর বাচ্চা নেই, কোনোদিন একটা কথাও বলিনি, আজও বলবো না, ইন ফিউচার বলবো না। তুই তোর বাচ্চা সুস্থ থাক, সুস্থভাবে পৃথিবীটা, এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। কিন্তু তোর এই যে ক্রিয়েটিভিটি, যেটা তুই অন ক্যামেরা দেখাস, শুধু সেইটুকু নিয়ে কথা বলাটাই আমাদের পার্সোনালি কাজ। তার বাইরে তোর পার্সোনাল লাইফ নিয়ে কথা বলার রাইটস কারণ নেই। আমি কিন্তু তোর পার্সোনাল লাইফ নিয়ে কোথাও কোনোদিনও কথা বলিনি, যেটা তুই অন ক্যামেরা দেখাস সেটাই বলি। এত মিথ্যে কথা কি করে বলতে পারি? ডে ওয়ান থেকে তো প্রথমত মিথ্যে কথা বলে গেছি, সেই পালিয়ে আসা, বিয়ে করা, সব কিছু নিয়ে মিথ্যে, এখনও কনস্ট্যান্টলি সেই মিথ্যেটা বলে যাচ্ছিস। আর তোর বরটা কি সুন্দর তোকে সাপোর্ট করে যাচ্ছে, কি সুন্দর সাপোর্ট করে যাচ্ছে। একটা জায়গা খুব ভালো লাগলো, মারুর মা মারুকে জড়িয়ে ধরে বললো যাস না, খারাপ লাগছে, কষ্ট হচ্ছে, এতগুলো দিন ছিলি, একটা সন্তান প্রথমত মায়ের তো খারাপ লাগবে, তারপরে মেয়ের এরকম স্টেজ, সুতরাং মা চাইবে তার কাছে থাকুক। যদিও মারু বলেছে আমি চলে আসবো, ওই বাড়িটা জিনিসপত্রগুলো রয়েছে, একটু দেখাশোনা করারও তো ব্যাপার আছে, চলে আসবে। যদি আজকে ও ভাড়া না থেকে শ্বশুর বাড়িতে থাকতো, তাহলে হয়তো ও একটা না মায়ের কাছে থাকতে পারতো। যেহেতু আলাদা থাকে তো স্বাভাবিক, জিনিসপত্র ফ্রিজ চলছে বলেছে, কি বুদ্ধি, বাপের বাড়িতে এসছে, ফ্রিজে কি আছে আমি জানি না, বাপের বাড়িতে আসবো, থাকবো কয়েকটা দিন। আমরা তো একদিনের জন্য গেলেও সব কিছু মানে অন্তত 7-8টা নামিয়ে রেখেছে এই বর্ষাকালে, হয়তো ফ্রিজে সব কিছু তো বার করে রাখা যায় না, এরকম বহু জিনিস থাকে যেটা স্টোর করা থাকে, যেমন সস, ঘি, বাটার, এই টাইপের অনেক জিনিস থাকে আমাদের ফ্রোজেন করা। কিন্তু এই টাইমটা দিয়ে বর্ষার সময় কিছু করার নেই, তো 7-8টা নামিয়ে দিয়ে যেতেই হয়, কোন সময় কি হয় বলা যায় না। তো সেই জায়গায় ফ্রিজ চালিয়ে দিয়ে চলে এসছে। বাবা বড় লোক বলে কথা, স্বাবলম্বী বলে কথা, স্বাবলম্বী তুই হ, তুই আরও ওপরে ওঠ। কিন্তু তোর যদি এইরকম চিপ মেন্টালিটি থাকে, তাহলে তুই সত্যি কি পারবি ওপরে উঠতে? দেখেছিস তো, তোকে তুই যখনই ঝগড়া করতে বসিস, যখনই পারিবারিক নোংরামি বা নিজেদের পার্সোনাল নোংরামিগুলো তুলে ধরিস, তখনই ভিডিওতে ভিউজ আসে। মানুষ ভালোবেসে তোদের ভিডিও দেখে না। কতটুকু মানুষ দেখে ভালোবেসে? তো সাবস্ক্রাইবার অনুযায়ী কতটুকু মানুষ ভালোবেসে দেখে? মানুষ তখনই দেখে যখন দেখবে এর মধ্যে থেকে কিছু বেরোবে কেচ্ছা, তখনই মানুষ একটা মানে বলতে পারো কিউরিসিটি থেকে তোর ভিডিওগুলো দেখতে যায়। মানে তুই টাইপের তোদের গ্রুপ বাজবে প্রত্যেকের ভিডিওগুলো, তখনই মানুষ দেখতে চায়। তাই নিজেদেরকে পরিবর্তন করে, এইভাবে চলতে পারে না। 2 দিন 4 দিন 5 দিন 7 দিন কয়েক বছর চলবে না, একটা সময় পর কিন্তু থেমে যাবে। ঝগড়া করতে আসবে না। এবার তোর চ্যানেল, তোর পার্সোনালিটি, তোর লাইফ, সেখানে আমি কিচ্ছু বলবো না। কিন্তু এই জোনে ঝগড়া করতে যদি আসিস, এই জন্য ঝগড়া তো আমরা করি, ওই তকমা আমরা পেয়েছি, আমরা ঝগড়ুটে মাসিমা। আমাদের কাজ তুই যদি করতে বসিস, ভাই আমাদের পেটে লাত যদি মারিস,
আমরা লাত তোকে মারবো না, বাট ওই যে ঝেড়ে কাপড়টা পরিয়ে দেবো ওটা আমরা খুব ভালো পারি। ওটা করার জন্য তো ঝগড়াটিয়া জায়গায় আমরা বসেছি, তাই না? তো আমি কি ভুল বললাম না ঠিক বললাম তোমরা একটু কমেন্ট করে জানিও। স্বাবলম্বী মারু আর বেকার পম পম আমাদের জামাই, হ্যাঁ সত্যি কি খারাপ লাগলো, ওয়াইটি জামাই হয়েও সে নাকি বেকার, কতটা খারাপ লাগলো। তো তোমরাই একটু জানিও এই মেয়েটার এত বড় 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 কথা, সবসময় বাতলিং মারা কথা, সবসময় বাতলিং মারা কথা। এর আগে একটা ভিডিও দেখছিলাম যে সেখানে কয়েকজন ভিউয়ার্স আর কি লাইভে কমেন্ট করছিল, দিদি তোমার ডেট কবে? ডাক্তার এখনো ডেট দেয়নি। আমরা মা হইনি রে মারু, আমরা মা হইনি। যেদিন ফার্স্ট টাইম ডাক্তারের কাছে যাবো, ইউএসজি যখন প্রথম ইউএসজিটা হবে, ডাক্তার তখনই ক্যালকুলেশন করে ডেটটা দিয়ে দেয়। বুঝতে পারছি যে এই মাসের এই তারিখে এই টাইমের মধ্যেই হবে। হ্যাঁ, এবার কি আমি এটা জানাতে চাই না, আমার পার্সোনাল সেটা বলে দিলেই হয়, যে যখন হবে জানতেই পারবে, এগুলো ব্যক্তিগত, এগুলো বলতে চাই না। হওয়ার পর তো তোমরা জানতেই পারবে। হয়ে যায় মিথ্যে, মানে মিথ্যেটা তোরা এই জায়গায় থাকে, এই জায়গায় তুই প্রত্যেকটা স্টেপে মিথ্যে কথা বলিস, প্রত্যেকটা কথা মিথ্যে বলিস, একটা কথা তুই সত্যি বলিস না, একটা কথা না, মানে তোদের দুজনের মুখ থেকে একটা কথা সত্যি বেরোয় না। মানে আমি জাস্ট আশ্চর্য হয়ে যাই, এত মিথ্যে একটা মানুষ কি করে বলতে পারে, এটাতেই আমি জাস্ট আশ্চর্য হয়ে যাই যে কত মিথ্যা বলতে পারে। ওর খাওয়া দাওয়া নিয়ে তোমরা বলছো, ওর বাচ্চা নিয়ে বলছো, আর ও সব ভালো ভালো বলছে। আচ্ছা একটা কথা বল, এত ক্লারিফিকেশন দিতে বসে শুধু একটা কথা বল, তুই স্যাড সং শুনিস, তোর ভালো লাগে ভালো কথা, স্যাড সং শুনে সেটা এখানে তুই মানে উজ্জ্ববাজ্য করে দিস না, তারপরে ক্যামেরা অন করে স্যাড স্যাড গানের সঙ্গে চোখের জল ফেলে এমন ক্যাপশন দিই যেন তোর আপনজন হারিয়ে গেছে, এরকম করে কেন ইমোশনালি মানুষকে বোকা বানাস? এই উত্তরটা দিয়ে যাবি ঝগড়ুতে, এই উত্তরটা দিয়ে যাবি, তা নাহলে কিন্তু উত্তর কীভাবে নিতে হয় আমাদেরও জানা আছে, বুঝেছিস? যাই হোক, ওভারঅল এটুকুই ছিল ভিডিও, এর থেকে বেশি বড় করতে চাই না। ঠিক বললাম না ভুল বললাম জানি। সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।